আমার বাসায় অনেক দিন যাবৎ কাজের লোক নেই, তো যার কারণে আমরা একটা কাজের লোকের খোঁজ করছিলাম। তো যেটা হয় আমরা সব সময় বলি যে কাউকে না কাউকে যে ভাই একটা কাজের লোক দিয়েন। তো আমাদের সিকিউরিটিকে বলা ছিল যদি তোমরা আশেপাশে কোনো কাজের লোক পেয়ে থাকো আমাদেরকে একটু জানাইও। তো বাসায় আমি, আমার মা, আমার বাবা এবং আমার ওয়াইফ, আমরা চারজনই থাকতাম। তো আমি একটা ক্রিয়েটিভ এজেন্সিতে জব করি, তো সকাল সকাল আমি বের হয়ে যাই। তো এই কাজের বুয়াটা মানে কোনো না কোনো ক্রমে আমরা খোঁজ পাই। আমাদের সিকিউরিটি একজন আছে রবিন, সে আমাদের বাসায় জানায় যে এরকম কাজ করছে। তো আমার ওয়াইফ ছিল, আমার আম্মা, তারা ইভ্যালুয়েট করলো যে রাখা যায় কিনা। তো যে দ্বিতীয় দিন যখন সে আসে তখন তাকে বলা হয় যে ঠিক আছে তুমি কাজ করবা। 16 তারিখে আমার মনে আছে আমি যখন অফিস থেকে বেরোচ্ছি তখন মহিলাটাকে আমি প্রথম দেখি এবং তাকে আমি বলি যে আপনি যদি আসেন, 15 তারিখে আমি বলছিলাম যে আপনি যদি কালকে আসেন, আসার সময় আপনার এনআইডি, যাবতীয় ছবি, একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নেবেন, আপনার ঠিকানাগুলো একটু লিখে নিয়ে আসবেন, কারণ এটা দরকার। এই বলে আমি অফিসে চলে যাই। তো আমি যেহেতু আমার অফিস নিকেতনে, আমি কখনো কখনো বাসায় আসতে 8টা 9টাও বেজে যায়, 10টা 11টাও বেজে যায়। তো বাসায় আসার পরে আমার শ্বশুর বাড়ি থেকে ফোন আসে যে আমাদেরকে যেতে হবে। আমার শ্বশুর বাড়ি মিরপুরে, কারণ হচ্ছে আমার শ্বশুর নোয়াখালী যাচ্ছেন, বাসায় কেউ নেই। তো পরের দিন আমরা 16 তারিখ সকালবেলা আমরা চলে যাই মিরপুরে। তো বাসায় আব্বু এবং আম্মুই ছিলেন এবং কাজের বউটা ছোটা বুয়া ছিল, সে সকালে আসতো আমাদের নাস্তা বান্না কাজ করতো এবং দুপুরবেলাও বোধহয় আসতো না, দুপুর করে। 17 তারিখ যখন আমি অফিসে থাকি, সারাদিন আমার বাবা কিন্তু আমাকে মেসেজ দেন যে আমি নাস্তা করেছি কিনা বা দুপুরে খেয়েছি কিনা। সেই দিন আমাকে কেউ কোনো প্রকার মেসেজ দেয়নি, আর আমিও খুব কাজে ব্যস্ত ছিলাম। ঠিক মাগরিবের পরে আমার বড় ভাই মোহাম্মদ জাকারিয়া হোসেন আপনাদের সামনে বসে আছেন, তিনি আমাকে ঠিক মাগরিবের কিছুক্ষণ পরে কল দিয়ে, মানে খুব কান্না কান্না অবস্থা, আমি খালি এটুকু শুনতে পেরেছি যে আব্বু উল্টাপাল্টা কথা বলছে, কথা এলোমেলো বলছে, আম্মু হাটে অবচেতন অবস্থায় আছে, মানে শুয়ে আছে, হাত পা শক্ত হয়ে আছে, ঠোঁট কালো হয়ে আছে। এটা শুনে আমি অফিস থেকে ডাইরেক্ট, আপনারা অবশ্যই জানেন যে সেদিন কিন্তু 17 তারিখ রাস্তাঘাট খুব জাম ছিল। আমি অফিস থেকে এসে যখন ভাইয়াকে ফোন দিই, মানে মাঝামাঝি রাস্তায় যখন এয়ারপোর্ট পার হই, তখন ভাইয়া বলছে লুবানা হসপিটালে, উত্তরা 13 নম্বর সেক্টরের যে লুবানা হসপিটাল আছে সেখানে অলরেডি আমার বাবা মাকে নিয়ে যাওয়া হয়েছে, আব্বুকে আইসিইউতে রাখা হয়েছিল, কিন্তু ডাক্তার, কর্তব্যরত যিনি ডাক্তার ছিলেন, আমার মাকে মৃত ঘোষণা করেন। আমার ভাইয়া ভাষ্যমতে তিনি মাগরিবের নামাজ পড়তে যান 17 তারিখে। তো বাবাকে মসজিদে দেখেন না। সাধারণত হয় কি, সন্ধ্যাবেলা আব্বু আম্মু মাগরিবের নামাজের পরে আমার ভাইয়ের বাসায় যান। আমার ভাইয়ের বাসার ডিস্টেন্সটা খুবই, একটা রোডের এই মাথা এই মাথা। আপনারা যারা উত্তরা চিনেন যে 18 নম্বর সেক্টর এবং 18 নম্বর রোড এবং 26 নম্বর রোড হচ্ছে একটা রোড দিয়ে কানেক্ট করা, 20 নম্বর রোড দিয়ে। এই মাথায় আমার ভাইয়ের বাসা, এই মাথায় আমার বাসা। তো সেদিন আমার মার সাথেও কারো কমিউনিকেট হয় নাই, আমার বাবার সাথেও কথা হয়নি, প্লাস আমার বাবা মসজিদেও যাননি। তো ভাইয়া একটু চিন্তাবোধ করছিলেন। তো বাবাকে যখন কল করা হলো, তো বাবা রিসিভ করে খুব এলোমেলো কথা বলছিলেন। তো ভাইয়া যখন ঘটনাস্থলে গেলেন, যে দেখতে পেলেন যে অন্ধকার ঘর, ওর মধ্যে যখন লাইট জ্বালালেন তখন দেখতে পেলেন যে আমার বাবা খাটের একটা কোনায় বসে আছে এবং মানে তাকে মনে হচ্ছে যে সে ঢুলছে, যেটাকে আমরা বাংলায় বলি ঘুমের ঢুলে। তো আমার মা শুয়ে আছে, মাকে দেখেই বোঝা যাচ্ছে যে মা আর নেই। তারপর ঘটনাস্থল থেকে তারা কোনোরকমভাবে হচ্ছে অ্যাম্বুলেন্স জোগাড় করেন, আমার বাবাকে নিয়ে তারা লুবানা হসপিটালে যান, আমার মাকেও নিয়ে যান আরেকটা অ্যাম্বুলেন্সে করে। কর্তব্যরত যিনি ডাক্তার ছিলেন আমার মাকে তো চেক করেই বলেন যে তিনি আর নেই। বাবা আইসিইউতে ছিলেন, আইসিইউতে রাখা হচ্ছিল, তাকে যথাসম্ভব চিকিৎসা দেওয়া হচ্ছিল যেন ফিরিয়ে আনা যায়। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ফিরে এসেছেন তিনি। আমি যে আমার মাকে পাইনি, কাউকেই করিনি। শেষ পর্যন্ত আপনার বাবা তো এখন স্টেবল না, আমার বাবা এখন স্টেবল। জানতে পারলেন যে কি হয়েছিল? অ্যাকচুয়ালি হচ্ছে কি, বাবাকে জিজ্ঞেস করছিলাম, কিন্তু এটা
উনি আসলে হচ্ছে কি মানে ওনার এলোমেলো হয়ে গেছেন কথাগুলো। যখন উনি স্টেবল হবেন তখনই বোধহয় তাকে প্রশ্ন করাটা ঠিক হয়ে যাবে, কারণ হচ্ছে ওনার ব্রেনে এখন আমরা প্রেশার দিতে চাচ্ছি না। আর যেহেতু তার স্ত্রী মারা গেছেন, আমার মা মারা গেছেন, একটা বড় শোক কিন্তু আছে। সেই শোকটা কাটিয়ে ওঠার মতো একটা মানসিক শক্তিও তার লাগবে। তো সেই দিন পরে আমার ফ্যামিলি থেকে 999-এর মাধ্যমে উত্তরা পশ্চিম থানার সাথে কন্ট্যাক্ট করা হয়। তারা আসেন, তারা হচ্ছে আসার পরে আমাদের সব কিছু ব্যাপার আইনভাবে যে ব্যাপারগুলো থাকে দেখাশোনা করলেন, কথা বললেন। এবং সেখানে সিআইডি আসে আমার বাসায়, সিআইডি আসেন, পিবিআই ভাইরাও আসেন ওনারা। সিআইডিতে আমি আমার ওয়াইফকে নিয়ে আমরা যাই আমার রুমের মধ্যে। রুমে ঢোকার পরে হচ্ছে যাবতীয় আলামত তারা সংগ্রহ করেন এবং আমাদেরকে এটাও বলেছিলেন যে আপনারা একটু দেখেন কি অবস্থা, কি কি আছে কি কি নাই। তো আমার পুরো নাম হচ্ছে মনোয়ার হোসেন। লুট হয়েছে কি? জি, বাসায় লুট হয়েছে? লুট বাসায় লুট হয়েছে। কি কি পাওয়া গেছে? আমরা যতটুকু দেখেছি মানে আমার মার গায়ে সব আমার মা খুব শৌখিন মানুষ ছিলেন। আমরা দুই ভাই, আমরা ছোটোখাটো ফ্যামিলি। আমার মাকে আমরা খুব আদরে রাখতাম। আমার মা সবসময় স্বর্ণ পছন্দ করতেন। তা আমার মায়ের গায়ে আমরা কোনো স্বর্ণ, যখন সুরতহাল করা হচ্ছিল সেই স্বর্ণগুলো আমরা পাইনি। আর আমার মায়ের গায়ে ছিল প্রায় 5 ভরির মতো। আর আমার রুমে যখন আমরা এই করি আমাদের একটা স্বর্ণের ব্যাগ থাকে, হাবিজাবি সব মিলিয়ে দেখা যাচ্ছে যে প্রায় 6 ভরির মতো নেই। নগদ টাকা পয়সা? নগদ টাকা পয়সা প্রায় 1 লক্ষ টাকার মতো ছিল, প্রায় 1 লক্ষ টাকার মতো ছিল। ঠিক আছে, বাকিটা আমরা আমাদের কাছ থেকে দেখি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ, আপনারা এসছেন। আপনারা দোয়া করবেন আমার মা যেন, আমাকে তো হারিয়েছি, আপনারা দোয়া করবেন আমার মা যেন বেহেশতে নসিব হয়। আপনাদের কাছে একটাই চাওয়া। ঠিক আছে, ঠিক আছে।